আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে 11ই জানুয়ারির পর। 11ই জানুয়ারির পর অথবা 11ই জানুয়ারি 12ই জানুয়ারি যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারি। কারণ হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এর পরেও বর্তমান এই ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন একতরফা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। হ্যাঁ, কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি, বয়কট করেছে, কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করেনি এবং আওয়ামী লীগ এখনো বলছে যে তারা বয়কট করে না, তারা নির্বাচনে বিশ্বাসী। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে, এবং বিএনপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কিভাবে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারেন যে কেমন এবং তাদের চরিত্রটা কি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্নাহ পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আপনার ভিডিওটা দেখলেন, যদি বিএনপিকে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ শাসনের পরিস্থিতি সৃষ্টি না করে দেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না। তার মানে থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএনপির এইসব চাঁদাবাজরা, মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে। এটাই তো এই বক্তব্য যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএনপিকে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না। বর্তমানে 1 কোটির উপরে সনাতনী আছেন, আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, আপনাদের আর কি করবে, যা করার তো করছেই অলরেডি। 50,000 নেতাকর্মী অলরেডি জেলে আছে। 360 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে, এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া, তা আপনারাই বুঝতে পারছেন। আর এর কারণেই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন। 11 তারিখ অবশ্য মার্কিন অ্যাম্বাসেডার, নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন, যিনি প্রচণ্ড চায়না বিরোধী, উনি আসছেন, ডিপ স্টেটের লোক। এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর, পোর্ট, বিমানবন্দর, নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকিও নেই। আর এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লক আউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মতো আমিও মানি, এখন আমাদের কোনো নেতা নেই, এখন আমাদের একজনই আছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যা আগে যেমন মিছিল হতো না, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমরা বলবো এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে, সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা 11 তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন বেগবান করবেন। আমরা যারা অনলাইনে, অফলাইনে, রাস্তায়, যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো ভেদাভেদ ছাড়া, কোনো গ্রুপিং ছাড়া। আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোনো গ্রুপিং, অমুক ভাই তমুক ভাই ভুলে যান, আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব।
কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি আমাদের অবস্থা আরো নিঃশেষ হবে। আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন, জবাই করবে আপনাদের, কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না, সে বলেই দিচ্ছে, তারা কন্টিনিউ বলে যাচ্ছে। সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন, সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরো কিছু ঘটনা ঘটেছে, যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাজি হননি। ডক্টর ইউনূস পদ্মার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন, কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে, সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে, এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, তিনি এখানে এসেছিলেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানাজায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল, সেখানে ছিলেন না। তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি, এসএসএফ তাকে অনুমতি দেয়নি। সুতরাং তিনি মূল জানাজার স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে। সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ 71 সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে, যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না, বিশিষ্ট আইনজীবী, তারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়, তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয়। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা ছিল। তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে। কিন্তু বুঝলাম না ডক্টর ইউনূস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা শত্রুসুলভ আচরণ করলো। আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন, তার সাথে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি। ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন, তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন। এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন। ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন, মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ম্যাডামের মৃত্যুর পর আমার মনে হয়েছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল, কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন। এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন ফিরোজায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা, আমার আম্মার জন্য এটা লাগবে। এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি, এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা